প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আজকেই অর্থাৎ 19 তারিখে তোমাদের রুটিন দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। আগামী 24 তারিখ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা আন্ডার গ্র্যাজুয়েটে আছো, অর্থাৎ যারা বিএ অনার্স বা পাস কোর্স নিয়ে পড়ছো, তাদের পরীক্ষা শুরু হয়েছে। এবারে এক এক দিনে এক একজনের এক এক রকম পেপার পরীক্ষা হবে। যাই হোক, সেই খবরটা তোমরা পেয়েছো, তাই আমি ডিটেলসে আর সেই বিষয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। কারণ আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যাদের যাদের তোমাদের ভারতীয় শাসন ব্যবস্থা, যাদের ভারতীয় রাষ্ট্রচিন্তা অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট যাদের পেপার রয়েছে, বিশেষ করে পাস কোর্সের, তোমরা পাস কোর্সে যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, প্রাচীন ভারত, কৌটিল্য, এনসেন্ট ইন্ডিয়ার অর্থাৎ প্রাচীন ভারতের কৌটিল্য চ্যাপ্টার, এবং তোমাদের রামমোহনের চ্যাপ্টার, এবং তোমাদের মধ্যযুগ। পরপর আর একবার বলে নিই যে কৌটিল্যর চ্যাপ্টার অর্থাৎ প্রাচীন ভারতের চ্যাপ্টার, তোমাদের মুসলিম মধ্যযুগ এবং রামমোহনের চ্যাপ্টার থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। ছোট প্রশ্ন। আমি আগের ভিডিওতেই বলেছিলাম তোমাদেরকে যে ছোট প্রশ্নগুলোর কিন্তু প্রতি যথেষ্ট তোমরা গুরুত্ব রাখবে, দায়িত্ব নিয়ে একটু ভালো করে খুঁটিয়ে পড়বে। আর আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের এই চ্যানেলে আলোচনা করছি, এই ভিডিওতে আলোচনা করছি, সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু বলে নিই প্রথমেই যে বিগত বছরগুলোর যদি প্রশ্নগুলো তোমরা দেখো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নই পড়েছে। আর আমি আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা একটুখানি লিখে নাও বা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের এখান থেকেই অনেক প্রশ্ন আসবে। এবং আমি যে সমস্ত বাকি প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলোকে চেষ্টা করব পরে আরেকটা ভিডিও করে আজকেই অথবা আগামীকালকে তোমাদের এই চ্যানেলে আমি দিয়ে দেবো। তাই তোমরা খুব ভালো করে চ্যানেলটা ফলো করবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দেখবে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বলে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে। তাহলে যেটা হবে কি, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারবে। দেখো, আমি বেশি কথাই যাব না, একেবারে প্রথমে শুরু করি যে ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রথম যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে, প্রাচীন ভারত এবং কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, সেখান থেকেই প্রশ্নগুলো করি। প্রথম প্রশ্ন, কিভাবে তুমি প্রাচীন ভারতের কাল বিভাজন করবে? প্রাচীন ভারতের ইতিহাস হলো প্রায় 2500 বছরের। এই 2500 বছরের প্রাচীন ভারতের কাল বিভাজনের ক্ষেত্রে প্রথমেই রয়েছে বৈদিক যুগ বা কাল, তারপরে রয়েছে দুটি মহাকাব্যের অর্থাৎ রামায়ণ ও মহাভারত কালসহ বৈদিকোত্তর কাল। এখানে এই যে আমি বললাম না যে দুটি মহাকাব্যের এই রামায়ণ বা মহাভারতটা এখানে একটা ব্যাকেটের মধ্যে দেবে। তারপর রয়েছে বৈদিক যুগের বেদভিত্তিক ধর্মের প্রতিবাদী ধর্ম হিসাবে জৈন ও বৌদ্ধ ধর্মের কাল। তারপরে রয়েছে ষোড়শ মহাজনপদের কাল। তারপরে রয়েছে মগধ ও মৌর্য সাম্রাজ্যের কাল। তারপর রয়েছে গুপ্ত সাম্রাজ্যের কাল এবং সবশেষে রয়েছে গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী আরও 2 শতাব্দী সময়কাল। এইভাবে কিন্তু তোমরা কাল বিভাজনটা করবে। পরের প্রশ্ন আমাদের, ভারতের রাষ্ট্রচিন্তার দুটি উৎস উল্লেখ করো। কোথা থেকে আমরা ভারতীয় রাষ্ট্রচিন্তা পেয়েছি? প্রশ্নটা ঠিক এরকম আসে। আরেকবার বলি, ভারতের রাষ্ট্রচিন্তার দুটি উৎস উল্লেখ করো। এর উত্তরটা কিভাবে লিখবে? না, দুটি গুরুত্বপূর্ণ উৎস হলো, এক, প্রাচীন ভারতীয় সাহিত্য। এই প্রাচীন ভারতীয় সাহিত্য লেখার পরে একটা কোলন দেবে, কোলন দিয়ে লিখবে চতুর্বেদ দিয়ে এই 4টে বেদ এখানে উল্লেখ করবে। ব্র্যাকেটের মধ্যে লিখবে ঋগ, সাম, যজু, অথর্ব। এবং প্রত্যেক বেদের নানা ভাগ, কমা, ধর্মসূত্র সমূহ, তারপরে আবার কমা দেবে, স্মৃতিসমূহ, কমা দেবে, সবগুলো কমা দিয়ে মহাকাব্যদ্বয় মানে দুটো মহাকাব্য, এখানে ব্র্যাকেটে লিখবে রামায়ণ ও মহাভারত, আবার কমা দেবে, বৌদ্ধ ও জৈন সাহিত্য, ইতিহাস ও পুরাণ ভিত্তিক সাহিত্য,
মনু সংহিতা, সব কিন্তু কমা দিয়ে দিয়ে, কৌটিল্যের অর্থশাস্ত্র, নীতিসার সমূহ, পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, তামিল মহাকবি তিরুবল্লুবরের কুড়াল, কুড়াল কোটেশনে ইনভাইটেড কমার মধ্যে হবে, সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে, মহাকাব্য প্রভৃতির মতো প্রাচীন ভারতীয় সাহিত্য হল প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ উৎস। 2 নম্বরে কি আছে? বিদেশি পর্যটকদের বিবরণী। প্রাচীন ভারতে আগত গ্রিক পর্যটক মেগাস্থেনিস, চৈনিক পর্যটক ফাহিয়েন ও হিউয়েনসান, আরব পর্যটক আল-বিরুনি, আল-বিরুনি বানানটা কীভাবে লিখবে? আল আল হাইফেন দিয়ে বিরুনি, বয়হস্যই রয়হস্য দন্তন্বয় দীর্ঘই, কমা দিয়ে আল মাসুদি, কমা দিয়ে সুলেমান প্রমুখ পর্যটকদের ভারত বিষয়ক বিবরণ হলো প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ উৎস। এইবারে তোমার পরের প্রশ্নটা হচ্ছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেক সময় বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বছরে পড়েছে। 2টো বৈশিষ্ট্য হচ্ছে, এক পরিধিগত ব্যাপকতা, পরিধিগত ব্যাপকতা কোলন দিয়ে এটাকে বিশ্লেষণ করবে কিভাবে না, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই চিন্তার পরিধিগত ব্যাপকতা। কেননা এই চিন্তায় শুধুমাত্র রাষ্ট্রনীতিকেই আলোচনা করা হয়নি, রাষ্ট্রনীতির সঙ্গে সমাজনীতি, কমা দিয়ে অর্থনীতি, কমা দিয়ে সংস্কৃতি, কমা দিয়ে ন্যায়নীতি প্রভৃতি বিষয়ক সমাজ জীবনের যাবতীয় দিক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 2 নম্বর, ধর্মকেন্দ্রিকতা। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই চিন্তার ধর্মকেন্দ্রিকতা। অবশ্য ধর্মকেন্দ্রিক এই চিন্তায় ধর্ম বলতে কোনো বিশেষ মতবাদ বা ঐশ্বরিক অনুভূতি বা পারমার্থিক উপলব্ধিকে না বুঝিয়ে সুস্থ জীবনবোধ ও সৎ জীবনচারণের নিয়মাবলীকে বোঝানো হয়েছে। ধরে রাখো সময় না পাও, যদি দেখো যে সময় কম আছে, তাহলে এত ব্যাখ্যা করার দরকার নেই, তখন কি লিখবে? 2টো বৈশিষ্ট্য, একটা হচ্ছে পরিধিগত ব্যাপকতা আর দ্বিতীয়ত লিখবে ধর্মকেন্দ্রিকতা, ব্যাস। পরের প্রশ্নটা হচ্ছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রসমূহের 2টি কার্য উল্লেখ করো। কী কী কাজ? 1 নম্বর কাজ হচ্ছে আভ্যন্তরীণ গোলযোগ ও বাহ্যিক আক্রমণের হাত থেকে রাজ্য তথা রাষ্ট্রগুলিকে রক্ষা করা এবং সেগুলিতে শান্তি প্রতিষ্ঠা করা ছিল প্রাচীন ভারতীয় রাষ্ট্রসমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বরটা হচ্ছে সমাজ ব্যবস্থার যথাযথ সংরক্ষণ এবং সেই সঙ্গে নানাবিধ মঙ্গল সাধনের দায় দায়িত্ব পালনের মাধ্যমে নাগরিকদের রক্ষণাবেক্ষণ ছিল প্রাচীন ভারতীয় রাষ্ট্রসমূহের বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের যে কোনো 2জন রাষ্ট্রচিন্তকের নাম লেখো। 2জন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক হলেন 1 মহর্ষি মনু ও মহামতি কৌটিল্য। এই 2জনের 2টো বইয়ের নামও মনে রাখো, এটা অনেক সময় পড়ে। মহর্ষি মনুর বিখ্যাত গ্রন্থ হচ্ছে মনু সংহিতা। মনু সংহিতা যখন লিখবে তখন এটা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে লিখবে, কারণ এটা একটা গ্রন্থের নাম, বা এটাকে আমরা অনেক সময় বলি মনুস্মৃতি। আর কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। পরের প্রশ্নটা হচ্ছে, কৌটিল্য কে ছিলেন, কোন শতাব্দীর লোক ছিলেন? এর সঙ্গে বলে নিই কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থের নাম আমি আগের প্রশ্নটাতেই বলেছি, এক্ষেত্রেও একটি বলে নিই। কৌটিল্য ছিলেন খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর লোক। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্যে নন্দবংশের রাজা মহাপদ্মনন্দকে পরাজিত করেন এবং তারপর চন্দ্রগুপ্তকে রাজপদে অভিষিক্ত করে নিজে চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রিত্বের পদ অলঙ্কৃত করেন। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তীক্ষ্ণ বুদ্ধি ও বিচক্ষণ রাজনীতিক। তার বিখ্যাত গ্রন্থটির নাম আমি আগের প্রশ্নেই বলেছি, অর্থশাস্ত্র, এখানেও বলে নিলাম।
আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে কৌটিল্যের অপর দুটি নাম কি ছিল এবং তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থটিকে কে কত সালে আবিষ্কার ও প্রকাশ করেছিলেন? মহামতি কৌটিল্যের অপর দুটি নাম ছিল চাণক্য, বিষ্ণুগুপ্ত। খুব এটা খেয়াল করবে, এই প্রশ্নটা অনেক সময় আসে। চাণক্য একটা নাম, আর একটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। আচ্ছা, এইবারে বলে নিই, এই কৌটিল্য কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত অর্থশাস্ত্র গ্রন্থটিকে আবিষ্কার করেছিলেন ডক্টর আর শ্যাম শাস্ত্রী 1905 সালে মহীশূরে, বর্তমানে আমরা যেটাকে কর্ণাটক বলে জানি। অবশ্য কর্ণাটকে একটা মহীশূর শহরও এখন আছে। এবং তারপর কিছু টিকাসহ তিনি কৌটিল্যের ওই গ্রন্থটিকে প্রকাশ করেছিলেন 1909 সালে। এটা মনে রাখবে, 5 সালে এটা উনি শ্যামশাস্ত্রী এটাকে আবিষ্কার করেছিলেন, আর প্রকাশ করছেন কত সালে না 1909 সালে। পরের প্রশ্ন, কৌটিল্যের মতে রাজাকে কোন কোন শক্তির উপর নির্ভর করে চলতে হয়? কৌটিল্যের মতে 3 রকম শক্তির উপরে রাজাকে ভর করে চলতে হয়। একটা হচ্ছে মন্ত্রশক্তি, 2 হচ্ছে প্রভু শক্তি, এবং 3 হচ্ছে উৎসাহ শক্তি। মন্ত্রশক্তি হলো কূটনীতিক কলা কৌশল, প্রভু শক্তি হলো বাস্তব ধন সম্পদ প্রভৃতি, এবং উৎসাহ শক্তি হলো রাজার ব্যক্তিগত সামর্থ্য ও উদ্যোগ আগ্রহ। পরের প্রশ্নটা হচ্ছে সারগুণ্য তত্ত্ব কি এবং এটিকে কোন গ্রন্থে উল্লেখ করেন? কে কোন গ্রন্থে উল্লেখ করেন? বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে জড়িত 6টি নীতি বা পদ্ধতির সমন্বয়ে গঠিত তত্ত্বটি হল সারগুণ্য তত্ত্ব। এই সারগুণ্য তত্ত্বের উপাদানসমূহ বিদেশ নীতির 6 প্রকার নীতি বা পদ্ধতি হল: 1. সন্ধি ব্র্যাকেটে শান্তি, বিগ্রহ ব্র্যাকেটে যুদ্ধ, নিরপেক্ষতা ব্র্যাকেটে আসন, দ্বৈত নীতি ব্র্যাকেটে দ্বৈধীভাব অর্থাৎ কোনো সন্ধি, কোথাও যুদ্ধ, পঞ্চম হচ্ছে অগ্রসর প্রস্তুতি, এবং ষষ্ঠ হচ্ছে সংশ্রয় ব্র্যাকেটে হচ্ছে আত্মরক্ষার আশ্রয়। পরের প্রশ্ন, কৌটিল্যের মতে বিদেশ নীতির বা পররাষ্ট্রনীতির নীতিগুলো কি? এই আগের যে নীতিগুলো বললাম, এই নীতিগুলোই হচ্ছে পররাষ্ট্রনীতির নীতি, তাই আলাদা করে বলছি না। তোমরা আগের এই যে 6টা নীতির কথা বলেছিলাম ওই নীতিটা এখানে লিখে নেবে। পরের প্রশ্ন, কৌটিল্য বর্ণিত রাষ্ট্রের আদর্শ, মানে রাষ্ট্রের আদর্শ কি কি আদর্শ রাষ্ট্রের থাকবে? সেগুলো হচ্ছে মহামতি কৌটিল্য বর্ণিত রাষ্ট্রের আদর্শ হলো জনকল্যাণ সাধন। বস্তুত কৌটিল্যের ভাবনা অনুযায়ী মতাদর্শগত দিক থেকে এবং ক্রিয়াকলাপগত দিক থেকে রাষ্ট্র অবশ্যই জনকল্যাণকামী হবে। শুধু তাই নয়, জনকল্যাণের আদর্শকে সামনে রেখে রাষ্ট্র মধ্যস্থতা করবে, নিয়ন্ত্রণ করবে এবং আর্থসামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবে। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ছোট প্রশ্ন এটা। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে উল্লেখিত রাষ্ট্রের 7টি অঙ্গ কী কী? 1. স্বামী, 2. অমাত্য, 3. জনপদ, 4. দুর্গ, 5. কোষ, 6. দণ্ড, এবং 7 নম্বরে হচ্ছে মিত্র। পরের প্রশ্ন, কৌটিল্য বর্ণিত স্বামী কথাটির অর্থ কী? রাষ্ট্র বিষয়ক সপ্তাঙ্গ তত্ত্বে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রের 7টি উপাদান বা অঙ্গের অন্যতম হল স্বামী। এই স্বামী কথাটির অর্থ হল রাজা তথা রাষ্ট্রের প্রধান। প্রভু ও প্রধানের সত্তা বিশিষ্ট রাজা তথা স্বামী হলেন রাষ্ট্রের মূল শক্তি ও সমগ্র রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থার ভরকেন্দ্র। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্বের 7টা কথারই কিন্তু একটা করে মানে আছে, এটা তোমরা দেখে নিও।
পরের প্রশ্নে চলে যাব। কৌটিল্য বর্ণিত রাজার দুটো ব্যক্তিগত সদ্গুণ উল্লেখ করো। কৌটিল্য মতানুযায়ী রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিটি হলেন রাজা। অতএব যিনি সমগ্র রাজ্য তথা রাষ্ট্রের মূল শক্তি ও সমগ্র রাজ্যের প্রশাসন ব্যবস্থার ভরকেন্দ্র। তাই এহেন ব্যক্তিটিকে নানা প্রকার গুণের অধিকারী হতে হয়। সেই জন্য সেই সব গুণের মধ্যে এক ধরনের গুণ হলো ব্যক্তিগত সদ্গুণ। কারণ এই ভরকেন্দ্রের লোকটি যদি সদ্গুণ না থাকে তাহলে মুশকিল ব্যাপার। কৌটিল্য বর্ণিত সদ্গুণের মধ্যে দুটি হলো, এক জিতেন্দ্রিয়তা বা ইন্দ্রিয় সংযম, এবং দুই বিপদের ধৈর্য ধারণ। এই প্রসঙ্গে একটু বলে নিই, তোমরা যখন দেখবে যে সময় কম আছে তখন এত কথা বলার দরকার নেই, আমি যে এতগুলো কথা বললাম, তখন কি লিখবে? দুটো গুণ হচ্ছে, এক হচ্ছে ইন্দ্রিয় সংযম এবং দুই হচ্ছে বিপদে ধৈর্য ধারণ। এটুকু লিখলেই হবে। কারণ যদি ধৈর্যশীল না হয় রাজা, তাহলে কিন্তু সে মাথা গরম করে ফেললে তখন সে সিদ্ধান্ত নিতে পারবে না। পরের প্রশ্ন, কৌটিল্য বর্ণিত রাজার দুটি গুরুত্বপূর্ণ কর্তব্য। এক নম্বর কর্তব্য কি? প্রজাদের স্বার্থ দেখে ও তাদের কল্যাণ সাধনকে অগ্রাধিকার দিয়ে সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনা করা। এবং দুই নম্বর হচ্ছে রাজকোষের তথা রাজভাণ্ডারের সমৃদ্ধি বজায় রাখা। পরের প্রশ্ন, আদর্শ রাজা বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন? রাজতন্ত্রের সমর্থক কৌটিল্যের মতানুযায়ী রাজা হলেন অবশ্যই আদর্শ রাজা, যিনি রাজর্ষি হিসাবে প্রতিপন্ন হবেন। এহেন আদর্শ রাজা বলতে কৌটিল্য বুঝিয়েছেন সেই রাজাকে যিনি ইন্দ্রিয় সংযমী হবেন, মিথ্যা বাচন ও ঔদ্ধত্য আচরণ পরিহার করবেন, নিদ্রা ও চাঞ্চল্যকে জয় করবেন, অবিনীত পোশাক পরিধান করবেন না, পরস্ত্রী ও পরদ্রব্যের আকর্ষণকে জয় করবেন, উচ্চ কুলোদ্ভব ও প্রজানুরঞ্জক হবেন, সুশাসক হবেন, যুদ্ধে পারদর্শী হবেন, প্রজ্ঞাবান ও আত্মগুণ সম্পন্ন হবেন এবং আত্মমর্যাদা সম্পন্ন হবেন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রনৈতিক চিন্তা বিশ্লেষণে প্রধান দুটি ধারার নাম করো। একটা ধারা হচ্ছে ধর্মশাস্ত্র ধারা, দু নম্বর হচ্ছে অর্থশাস্ত্র ধারা। পরের প্রশ্ন, আমরা চলে যাব মুসলিম মধ্যযুগ থেকে। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের ইতিহাসে মধ্যযুগকে নির্দিষ্ট করো। কোন সময়টাকে আমরা মধ্যযুগ বলবো? উত্তরটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতে মুসলমানদের অনুপ্রবেশের সময় থেকে শুরু করে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের মাধ্যমে ভারতে ব্রিটিশ শক্তির ক্ষমতা দখলের আগে পর্যন্ত মধ্যবর্তী অধ্যায়টিকে ভারতের ইতিহাসে মধ্যযুগ হিসাবে সাধারণত চিহ্নিত করা হয়। দ্বিতীয় প্রশ্ন, কত সালে ভারতবর্ষে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই শাসনের প্রতিষ্ঠাকে ভারতের মধ্যযুগের সূচনা হিসেবে ব্যাখ্যা করা হয় কেন? উত্তরটা দিই, ভারতবর্ষে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। এই খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে প্রথম নিজেকে অধিষ্ঠিত করেন দাস বংশের সুলতান কুতুবউদ্দিন আইবক। ভারতবর্ষে সুলতানি শাসনের প্রতিষ্ঠাকে ভারতের ইতিহাসে মধ্যযুগের সূচনা হিসাবে ব্যাখ্যা করার কারণ হলো যে এই শাসন প্রতিষ্ঠার ফলে ভারতে পূর্বেকার রাজনৈতিক শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে এবং ভারতে শাসন ক্ষমতা মুসলমান শাসকদের করায়ত্ত হয়। ফলে ভারতবর্ষে মুসলিম যুগ তথা মধ্যযুগ পূর্ণ মাত্রায় আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসের মধ্যযুগকে কয়টি পর্বে বিভক্ত করা হয়, কি কি? ভারতের ইতিহাসের মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে আদি মধ্যযুগ আর একটা হচ্ছে মধ্যযুগ। আদি মধ্যযুগের ব্যাপ্তিকাল হলো 712 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত, এবং সুলতানি ও মুঘল শাসনকে ঘিরে পরিব্যাপ্ত মধ্যযুগের ব্যাপ্তিকাল হলো 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতে মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটা খুব পড়ে। ভারতের মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই চিন্তায় রাজতন্ত্রকে ভারতের এক বৈধ প্রতিষ্ঠান হিসাবে স্বীকার করে নেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে, ভারতের মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এই চিন্তায় প্রকাশ পেয়েছে আভিজাত্য সার্বভৌমত্বের বিষয়ে মুসলিম ধারণা, যে ধারণা অনুযায়ী সার্বভৌম শক্তি এক ও অদ্বিতীয়, আল্লাহ হলেন সেই শক্তি। পরের প্রশ্ন, মধ্যযুগের ভারতের 2 জন মুসলিম রাষ্ট্র দার্শনিকের নাম লেখো। একজন হচ্ছেন জিয়াউদ্দিন বারানি এবং অপরজন হচ্ছেন শেখ আবুল ফজল। পরের প্রশ্ন, আকবর নামা রচয়িতা কে এবং গ্রন্থটির বিষয়বস্তু কি? এই গ্রন্থটির বিষয়বস্তুতে আমরা যাচ্ছি না, শুধু এটা জেনে নিই আকবরনামা রচয়িতাকে। আবুল ফজল ছিলেন আকবরনামার রচয়িতা। আইন ই আকবরী এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছেন আবুল ফজল। জিয়াউদ্দিন বারানির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? জিয়াউদ্দিন বারানির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম তারিখ ই ফিরোজ শাহী। আরও একবার বলি, তারিখ হাইফেন দিয়ে ই মানে হস্যই, আবার হাইফেন দিয়ে ফিরোজ শাহী। পরের প্রশ্ন, মধ্যযুগের ভারতের সুফিবাদ প্রধান কয়টি ধারায় বিকাশ লাভ করে এবং কি কি? 4টি ধারায় বিকাশ লাভ করে। এক হচ্ছে চিস্তিয়া, 2 হচ্ছে সোহরাববর্দী, 3 হচ্ছে কোয়াডিরিস এবং 4 হচ্ছে নকশবন্দিয়া। পরের প্রশ্ন, ভারতের সুলতানি আমলের 2 জন বিশিষ্ট সুফি মতবাদীর নাম লেখো। একজন হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া এবং 2 নম্বর হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ চিরাগ। পরের প্রশ্ন, ভারতের মধ্যযুগে আবির্ভূত 2 জন হিন্দু দার্শনিকের নাম লেখো। একজন হচ্ছেন বাচস্পতি বয়াকার চ দন্তস্বয়ে প তয়হস্যই বাচস্পতি, এবং 2 নম্বর হচ্ছেন শ্রীহর্ষ। পরের প্রশ্ন, রামমোহন রায় থেকে পরের চ্যাপ্টারটাই চেঞ্জ হচ্ছে, রামমোহন রায়ের চ্যাপ্টার। এখানে যে প্রশ্নগুলো মূলত তোমরা খেয়াল রাখবে সেটা হচ্ছে রামমোহন রায়ের পরিচালিত 2টি সংবাদপত্রের নাম লেখো। রামমোহন রায় পরিচালিত 2টো সংবাদপত্রের নাম হচ্ছে, এক সংবাদ কৌমুদী। এই সংবাদ কৌমুদী এটা বাংলা ভাষায় প্রকাশিত হতো। আর একটা হচ্ছে মিরাত উল আকবর। মিরাত ময়দীর্ঘই রয়াকার খান্দেক্ত, এটা হাইফেন দিয়ে উল হাস্যউল উল, আবার একটা হাইফেন দিয়ে লিখবে আকবর, মিরাত উল আকবর। এইটা প্রকাশিত হতো ফার্সি ভাষায়। অনেক সময় এরকমভাবে প্রশ্ন আসে যে রামমোহন রায়ের একটা বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকার নাম বা রামমোহন রায়ের একটা ফার্সি ভাষায় প্রকাশিত পত্রিকার নাম, তখন কিন্তু এটা লিখতে হবে। রামমোহন রচিত 2টো গ্রন্থের নাম লেখো। একটা গ্রন্থ হচ্ছে হিন্দু দিগের পৌত্তলিক ধর্মপ্রণালী। আবারও বলি, হিন্দু দিগের পৌত্তলিক ধর্মপ্রণালী, যেটা বাংলা ভাষায় প্রকাশিত হয়েছিল। আর একটা হচ্ছে অন দ্য ইউনিটি অফ ম্যানকাইন্ড, এটা ইংরেজি ভাষায়। পরের প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক সংস্কার সম্পর্কিত রামমোহনের প্রস্তাবগুলি উল্লেখ করো। 1, যে কোনো রেগুলেশন প্রণয়নের পূর্বে ব্রিটিশ পার্লামেন্টের উচিত ভারতের বিদ্বান
ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ও মতামত গ্রহণ করা। এটা যেমন উনি বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। 2 নম্বর কি প্রস্তাব দিয়েছিলেন না, ভারতের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সরকারি উচ্চ পদে নিয়োগের ব্যাপারে ব্রিটিশ সরকারের যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। এবং আরও একটা প্রস্তাব উনি দিয়েছিলেন, সেটা হচ্ছে ভারতীয় প্রজাদের অসন্তোষ প্রশমিত করার জন্য দেওয়ানি ও ফৌজদারি আইন রচনার পর সেগুলিকে ব্রিটিশ সরকারের তরফ থেকে ভারতীয় জনগণের মধ্যে প্রচারের ব্যবস্থা করা দরকার। পরের প্রশ্ন, রামমোহনের নিজের তৈরি ধর্মীয় মঞ্চটির নাম কি ছিল এবং এই মঞ্চটির নামের কখন পরিবর্তন ঘটে? রামমোহনের নিজের তৈরি ধর্মীয় মঞ্চটির নাম ছিল ব্রাহ্ম সমাজ। এটা সিঙ্গেল ইনভাইটেড কোটেশনের মধ্যে রাখবে। এবং 1828 সালের 20 আগস্ট তিনি এটি গড়ে তোলেন এবং তারপর সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে 1830 সালের 23শে জানুয়ারি তিনি এটার নাম পরিবর্তন করে নাম দেন ব্রাহ্ম সমাজ। ব্রহ্ম সভা থেকে ব্রাহ্ম সমাজ। পরের প্রশ্ন, এই রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য কী ছিল এবং কতগুলো উদ্দেশ্য নিয়ে তিনি 1830 সালের 23শে জানুয়ারি এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, মানে ব্রহ্ম সভার নাম ব্রাহ্ম সমাজ করেছিলেন। তার মধ্যে একটা যেমন কি, এক হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে এক উদার মানব ধর্ম প্রচার করা। 2 নম্বর হচ্ছে সর্বধর্মের মূলে বিরাজমান সর্বশক্তিমান এক ঈশ্বরের ধারণা তথা একেশ্বরবাদ প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে নিরাকার ব্রহ্মের উপাসনার জন্য পৌত্তলিকতার বিরোধিতা করা। এই 3টে উদ্দেশ্যেই কিন্তু তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কোন সালে সতীদাহ প্রথার অবসান হয় এবং সেই সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? আমরা জানি যে এই চূড়ান্ত বর্বর নিষ্ঠুর প্রথাটির অবসান হয়েছিল 1829 সালের 4 ডিসেম্বর। 1829 সালের 4 ডিসেম্বর এবং তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক। পরের প্রশ্ন, রামমোহনের উপর কোন ইংরেজ দার্শনিকের এবং তার কোন বিশেষ চিন্তাধারার সুনির্দিষ্ট প্রভাব ছিল তা উল্লেখ করো। রামমোহন রায়ের উপর যেসব রাষ্ট্রচিন্তকদের প্রভাব অধিক মাত্রায় প্রতিফলিত হয়েছিল তাদের মধ্যে ইংরেজ রাষ্ট্রচিন্তক জেরেমি বেন্থামের প্রভাব ছিল সুনির্দিষ্ট। আরেকবার বলি, জেরেমি বেন্থাম, জেরেমি বর্গীজয় একার রয় হস্যই ময় হস্যই, জেরেমি বেন্থাম বয়েকার দন্তন্বয় থয়াকার ম। এবং তার যে ধারাটি ছিল সেটা হচ্ছে হিতবাদী চিন্তাধারা, সেটা ছিল হিতবাদী চিন্তাধারা। পরের প্রশ্নটা হচ্ছে, রামমোহন রায় কখন রাজা উপাধি লাভ করেন এবং তাকে কে এই উপাধিতে ভূষিত করেছিলেন? 1832 সালে তিনি রাজা উপাধি লাভ করেন এবং মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তাকে এই উপাধিতে ভূষিত করেন। আমাদের এইখান পর্যন্ত এই 3টে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই রইল এবং এগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে যত্ন সহকারে পড়বে। এখান থেকেই আশা করি যথেষ্ট প্রশ্ন আসবে। আর যে চ্যাপ্টারগুলো বাকি রইল সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি অবশ্যই আজকেই পারলে আজকে বা কালকে এগুলো দিয়ে দেবো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো লাস্ট মিনিটে অবশ্যই পড়ে যাও। যতগুলো শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়বে তার মধ্যে থেকে এইখান থেকে প্রশ্ন থাকবে। ভালো থেকো। এর মধ্যে আমি আবার আসছি, আজকেই আসবো নয়তো বা কালকে।